সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ কথা হবে মার্চ ফর ইউনিটি এই শিরোনামে, এবং আমি ফেরদৌস আহমেদ থাকছি পুরোটা সময় এই আলোচনায়। আরও যাদেরকে পেয়েছি আজকে আমাদের আপনার মত অনুষ্ঠানের এই স্টুডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। সারওয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, কারণ যেহেতু মার্চ ফর ইউনিটি এটা যেহেতু শিরোনাম, এবং সেই মার্চ ফর ইউনিটি বিভিন্ন জন যে বক্তব্য রেখেছেন, আমি যদি সমন্বয়ক বলি বা আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য রেখেছেন, তাদের মধ্য থেকে তো অনেকগুলো কথা উঠে এসেছে। যেমন শুধু নির্বাচনের জন্য অঙ্গ দেইনি, এই কথাটা যেমন এসছে, আমরা গণমাধ্যমে দেখছিলাম এরকম নানান বক্তব্য, এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়, এই বক্তব্য এসছে। এখন প্রশ্নটা উঠেছে যে নির্বাচন ব্যবস্থা যদি হয় বা নির্বাচন দেওয়ার যে সম্ভাব্য তারিখ বলি বা সময়টা এসেছে 2025-এর শেষ বা 26-এর জুন, এরকম যে কথাগুলো এসছে, সেই সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার সেটা কি শুধু এই জুলাই যে অভ্যুত্থান 24-এর এই সময়কালীন বিচারটা, নাকি একদম 17 বছরের, যেটা বিএনপি সবসময় দাবি করে আসছে, কোন বিচার না হওয়া পর্যন্ত? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আমরা বেশ অ্যাডামেন্ট বা আপোষহীন বলতে পারেন, কারণ এটা আওয়ামী লীগের বিচার হতে হবে। অনেকগুলো একটা প্রধান বিচার হচ্ছে জুলাই গণহত্যায় আওয়ামী লীগ যেভাবে দলগতভাবে অংশ নিয়েছে, বিশেষত শেখ হাসিনার বিচার। এর বাইরেও আওয়ামী লীগ যা যা করেছে সেগুলোর বিচার হতে হবে। 3টা নির্বাচনের যে আওয়ামী লীগ রিগ করেছে, বাংলাদেশের জনগণকে ভোটাধিকার বঞ্চিত করেছে, সেগুলোর বিচার হতে হবে। সে কারণে বিচারটা যেহেতু আমাদের কাছে আমাদের একটা ফোকাসের জায়গা, এই কারণে হয়তো আলংকরিকভাবে বলতে হচ্ছে যে বিচারের আগে নির্বাচন, মানে যেন নির্বাচনের প্রশ্নের কারণে বিচার ঢাকা না পড়ে। কথাটা মানে এসেন্সটা এভাবে বুঝলে আমরা ভালো, মানে আমাদের জন্য ভালো হবে আর কি। বিচার হতেই হবে, এবং বিচার একটা মানে যেগুলো বিচার এখন না হলেই না, সেগুলো তো এই টার্মেই করতে হবে। যেমন আমরা সম্ভবত আইনমন্ত্রী বলেছেন যে 1 বছরের, আইনমন্ত্রী অথবা চিফ প্রসিকিউটর, আমার এই মুহূর্তে মনে নেই, যে 1 বছরের মধ্যে শেখ হাসিনা সহ এবং এদের বিচারের ব্যাপারে একটা জায়গায় যাওয়া যাবে। ফলে এই সরকারের আমলেই আমরা একটা কিন্তু মানে ধারণা পাচ্ছি আর কি কী ধরনের বিচার হতে পারে। পরের সরকার যারা আছে তারা আরও যেগুলো অনেকগুলো মানি লন্ডারিং থেকে শুরু করে পিলখানা, আমি ধারণা করতে পারি পিলখানার ব্যাপারে আপনি এই 1 বছরের মধ্যে কোনো সিদ্ধান্তে যেতে পারবেন না, কিন্তু এটা বিচারটা চলতে হবে। তো আমাদের যখন আমরা রাজনৈতিকভাবে কথা বলি, তখন এই কথাটার মানে থাকে যে আমরা ফোকাস করছি এটাতে যে বিচারটা হতে হবে, যেন আপনি নির্বাচনের কারণে বিচারটা যেন থমকে না যায়, হতে হবে, নট দ্যাট মানে কিছু মেজর জিনিসটা। যেমন শেখ হাসিনার বিচার তো আপনাকে করতে হবে, শেখ হাসিনার সাথে যারা তার যে ক্রুকস যারা ছিল তার সাথে একদম তার যে ওই সার্কেল, এদের বিচারের ব্যাপারে আপনাকে আসতে হবে। আরেকটা মেজর সিদ্ধান্ত নেওয়ার আছে যে যারা 3টা নির্বাচন করতে দিল না বাংলাদেশের জনগণকে, মানে নির্বাচনগুলো যারা হাইজ্যাক করলো, সেই তার কি দলগতভাবে তার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন, নিষিদ্ধ কি নিষিদ্ধ না, আমি কি ওই তর্কে যাচ্ছি না। একটা তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে দলগতভাবে আমরা কি তাকে আগামী ইলেকশনে কম্পিট করতে দেবো কি দেবো না। কারণ এই যদি 3টা নির্বাচন রিগ করাটা যদি অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, তাহলে আপনাকে তো এর ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাতে হবে জনগণকে। কিন্তু তার আগেই যখন কেউ বলে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসতে কোনো সমস্যা নাই, তখন যেটা হয় যে যারা অভ্যুত্থান করেছে, যাদের একটা যারা অনেক বেশি ইমোশনাল, তারা কিন্তু একটু থ্রেটেন ফিল করে যে এটা কী ব্যাপার, যাকে আমি অভ্যুত্থান করে সরালাম তাকে এখনই বলা হচ্ছে যে নির্বাচনে আসতে কোনো দোষ নাই। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে এই আলোচনাগুলো আমরা করলে সেখানে যদি আমরা একদম প্রধান নির্বাচন কমিশনার তার কথাটা আনি, তিনি বলেছেন যদি আদালত বা সরকার নিষিদ্ধ না করে, যেহেতু নিবন্ধিত একটি রাজনৈতিক দল, সে তো তাহলে নির্বাচন করতেই পারে। সেক্ষেত্রে এই সরকার বা অন্তর্বর্তী সরকারের কথা বলছি, বা একদম সেই যদি বলা যেতে পারে আদালত, তার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কতটা প্রত্যাশা রাখেন আর কতটা দেখতে পান যেটা হতে পারে বা হতে হবেই এর মধ্যে? ব্যক্তিগতভাবে আমি নিষিদ্ধ ব্যাপারটাতে যেতে চাই না, আমি ব্যক্তিগতভাবে বলছি। কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে আওয়ামী লীগের একটা শাস্তি হতে হবে, মানে আপনি দলগতভাবে তার একটা শাস্তি আপনাকে দিতে হবে। কারণ আওয়ামী লীগ দলগতভাবে ক্রাইম করেছে গত 15 বছর, শুধু নির্বাচন না, আরও অনেকগুলো গুম খুন, ক্রসফায়ার এবং আপনার মানি লন্ডারিং, অনেকগুলো জিনিস। ফলে তাকে তো আপনার দলগতভাবে একটা শাস্তি দিতে হবে, বলতে হবে যে এই অপরাধের জন্য এই হলো শাস্তি, সেটা আপনার করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বা অন্য অনেকে এই ব্যাপারে যখন মন্তব্য করেছেন, অনেক উপদেষ্টা মন্তব্য করেছেন, কখনো কখনো বিএনপির কোনো নেতা মন্তব্য করেছেন, ওই মন্তব্যগুলোতে একটা সমস্যা হয়, মানে কনফিউশন তৈরি হয়। সেটা হচ্ছে যে তারা যেন আওয়ামী লীগ একটা বিরোধী দল, সেই বিরোধী দল সম্পর্কে মন্তব্য করছেন, ওরকম একটা টোন পাওয়া যায় আর কি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এই মুহূর্তে অন্তত একটা আমাদের যে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, এটার বাইরে কিন্তু অবস্থান করছে। কারণ তাকে আপনি অভ্যুত্থানের মধ্য দিয়ে, কারণ অনেকের একটা যুক্তি হচ্ছে এরকম যে নির্বাচনে আসতে দেন, জনগণ ভোট দিয়ে তো আওয়ামী লীগকে পরাজিত করবে, জনগণের উপর ছেড়ে দেন। জনগণ কিন্তু 5 তারিখে আওয়ামী লীগের বিরুদ্ধে অলরেডি একটা রায় দিয়েছে,
মানে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে। এটা আবার নির্বাচনের মাধ্যমে ফয়সালা হওয়ার দরকার নেই যে মানুষ আওয়ামী লীগকে চায় কি চায় না। হ্যাঁ, এই জিনিসগুলো আছে। এখান থেকে হচ্ছে যখন কথাগুলো তাদের বিচারের প্রশ্নে কম গুরুত্ব দেওয়া হয় এবং তারা নির্বাচনে আসলে কোনো সমস্যা নাই, তারা এখনও নিবন্ধিত দল, ফলে আসতে পারে, এই কথাগুলো যখন বেশি হয় তখন হচ্ছে একটা কনফিউশন এবং ক্ষোভ তৈরি হয়। এবং অনেকে এটাও বলছেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বা সরকার, যেটা ফ্যাসিস্ট সরকার বলা হচ্ছে, তারা সেই হিসেবেও যে কতটা খারাপ কাজ করেছে বা সেই ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই জায়গায় তাদের অনুশোচনাও এখনও দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়। সেখান থেকে কি মনে হয় যে তাদের এই অনুতপ্ত হওয়ার জায়গাটা আরও অনেকটা শিথিল করে দিচ্ছেন তারা, যারা বলছেন যে নির্বাচনে আসলে কোনো সমস্যা নেই? একটা তো এটা সমস্যা আছেই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। আওয়ামী লীগ যে ধরনের দল এবং যে ধরনের মতাদর্শিক দল, তার কিন্তু খুব সহজেই একটা ভিকটিমহুড দ্রুত মানে নিজের মধ্যে ক্যারি করার একটা চান্স আছে যে আমরাই ভিকটিম, ইতিহাসের অনন্ত ভিকটিম। দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এই কথাটাই বারবার বলতেন। তারা বারবার ইতিহাসের অনন্ত ভিকটিম, সুতরাং তারা এখন যা খুশি তাই করবেন। এটার সাথে আপনি মিল পাবেন ইসরায়েলের জায়নবাদী শক্তির। তারাও যত জেনোসাইড কিংবা ইত্যাদি করেন, তখন তারা কিন্তু নিজেদেরকে ভিকটিম হিসেবে, আমাদের সাথে অতীত ইতিহাসে এই ঘটেছে সুতরাং আমরা এই করছি, এই কারণে এটা লেজিটিমেট। আওয়ামী লীগের মধ্যে এই প্রবণতা আছে। ফলে আমাদের কোনো স্টেপসে, যারা আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি আছে, ব্যক্তি থেকে শুরু করে গোষ্ঠী, আমাদের কোনো স্টেপস, কোনো কথায়, কোনো কিছুতে যেন আওয়ামী লীগের মধ্যে ভিকটিমহুডটা তৈরি হতে না পারে, বরং আমাদের আওয়ামী লীগকে বারবার শেম এবং গিল্টের মুখোমুখি করতে হবে। যে আপনি কিন্তু ঠিকই বলেছেন যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের, গতকালকে আলাপ হচ্ছিল আর কি আরেকটা জায়গায়, যে ঠিক আছে দলটা এখনো শেখ হাসিনার হাতে, কিন্তু এই দল থেকে তো একটা অংশ বেরিয়ে এখনো বললো না যে আমরা শেখ হাসিনাকে চাই না, আমরা শেখ হাসিনাকে চাই না, এবং আমরা মনে করি শেখ হাসিনা আমাদেরকে ব্যবহার করে দলকে কলঙ্কিত করেছেন, আমাদেরকে ঝুঁকিতে ফেলেছেন। এই যে পুরো একটা দল আজকে আন্ডারগ্রাউন্ড, পুরো একটা দল বাংলাদেশে এত মানে সর্ববৃহৎ দল বলা হতো এক সময়, যার এত ইতিহাস ঐতিহ্য আছে, সে আজকে আন্ডারগ্রাউন্ড। কিন্তু তার একটা সদস্য পাওয়া যাচ্ছে না যে বলবে যে আওয়ামী লীগ দলগতভাবে তার বিচার হওয়া উচিত, আমরা দুঃখিত বা আমরা লজ্জিত বা আমাদের মধ্যে একটা গিল্ট তৈরি হয়েছে, অনুশোচনা তৈরি হয়েছে। আপনি ইভেন একটা সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন না। সেরকম যদি একাংশ বের হয়ে আসে আওয়ামী লীগ থেকে, তাহলে কি আমরা মানে আপনারা তাদেরকে স্বাগত জানাবেন কি? আমরা স্বাগত জানাবো কি জানাবো না সেটা তো পরের ব্যাপার, বাংলাদেশের জনগণ স্বাগত জানাবে কি জানাবে না এটা পরের ব্যাপার। আমি বলছি তাদের দিক থেকে করণীয়টা কি। একটা ক্রিমিনাল, মানে খুব কি বলে, ঘৃণ্য ক্রিমিনালের মধ্যে একটা গিল্ট ফিলিং থাকে, কিন্তু সেটা এখনো দৃশ্যমান হয়নি। এটা একটা মানে ভাবার মতো ব্যাপার না যে পুরো একটা দলে একটা লোক পাওয়া যাচ্ছে না যে বলবে যে শেখ হাসিনার কারণে আমরা তাহলে সেই জায়গায় বৃহত্তর বা মোটা দাগে আমরা বলতেই পারি যে তারা আসলে অনুতপ্ত কিনা, এখনো অনুতপ্ত হয়েছে কিনা, বিন্দুমাত্র দৃশ্যমান যেহেতু হয়নি সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। আপনার কাছে আমি নিঃসন্দেহে আবারও ফিরবো। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই, যেই জায়গাটায় বলা হচ্ছে যে এই আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত হওয়া দরকার বা নির্বাচন, আপনি তো একদম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথেই আছেন, সেখানে নানানভাবে তো ভাবা হচ্ছে। সেই ভাবনার জায়গাটায় আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বা সরকার যদি নিষিদ্ধ না করে, তাহলে তারা নির্বাচনে যেতে পারে। এবং অনেকে এই কথাটা এখন বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। অনেক দল সেভাবে চাইছেও, যদিও বিএনপি এখানে হয়তো কিছুটা পিছপা আচরণ দেখাচ্ছে। সেই জায়গাটা কি মনে করেন যে পিআর পদ্ধতি হলে আর আদালত বা সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে এই সংখ্যানুপাতিক এই বিচারে আওয়ামী লীগ এগিয়ে যেতেও পারে, কিছুটা হলেও আসন পেতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন, টেকনিক্যালি হি ইজ কারেক্ট। এবং আমার যে কমিশনের চেয়ারপারসন জনাব মদিউল আলম মজুমদার, কয়েকদিন আগে তার একটা বক্তব্য নিয়ে খুবই মিসইন্টারপ্রিটেশন হয়েছে, ভুলভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। উনিও একই ধরনের এই কথা বলেছিলেন। টেকনিক্যালি ব্যাপারটা ট্রু, যদি নিষিদ্ধ না হয় তাহলে আসবে। তাহলে কি হবে? আওয়ামী লীগের যেসব মানুষজন নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, তাদের যদি কনভিকশন হয়, আমাদের কনস্টিটিউশন বলছে নৈতিক স্খলনজনিত কারণে যদি আপনার 2 বছরের সাজা আপনি পান, সেটা যদি হয় তাহলে আপনি ওটা হলো আপনি নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন না। 2 বছর সাজা খাটলেন, এরপর আরও 5 বছর পারবেন না, এরপর আবার পারবেন। সো ওই রকম যদি শাস্তি হয় তাহলে পারবে না, আমাদের নিয়ম যা হওয়ার। এবং তুষার যেটা বললেন, হ্যাঁ আমাদের চিফ প্রসিকিউটর এটা বলেছেন, এবং আমি যতদূর মনে করতে পারি আইন উপদেষ্টা সম্ভবত বলেছেন যে 1 বছরের মধ্যে এই বিচার যদি হয়। এবং কিছু বিচার, তাদের বিচার তো আসলে অনেক, কোনো একটাতেই যদি তারা কেউ 2 বছর কমপক্ষে, এর বেশি হলে তো কথাই নেই, তাদের যদি কনভিকশন হয় তাহলে তারা নির্বাচনে অযোগ্য হবেন। সেই ক্ষেত্রে প্রসেসটা এভাবে চলবে। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে আসলে সে আসতে পারে বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আলাপ, প্রথম কথা একটা বলে রাখা ভালো, একটা দেশের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, এটা কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে। একটা দেশের সংবিধান কোনো দিন এই নির্বাচনে আওয়ামী লীগ কী করবে সেটা দেখে
প্রণয়ন করা উচিত না। এটা নাম্বার 1। এটা একটা সংবিধান বহুদিন থাকবে, এভাবেই করতে হবে। সুতরাং আওয়ামী লীগ যদি আমরা মনে করি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করব, তাতে আওয়ামী লীগের 10-15% যদি ভোট থাকে, টেরেও বাড়ায় যদি 20% যদি ভোট থাকে, তাতে তারা এখনকার সিটের অ্যালোকেশন অনুযায়ী তারা 60 সিট পাবে। এটা মেনে নিয়েই করতে হবে। কিন্তু আমরা পিআরের, আমি ব্যক্তিগতভাবে, এটা একটু আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি মানে আমাদের তো এখন দুটো হাউসের ব্যাপারে প্রায় সবাই একমত, আমাদের একটা উচ্চকক্ষ হবে। নিম্নপক্ষে এখন যে সিস্টেমটা আছে, ফার্স্ট পাস দ্য পোস্ট বা এফপিটিপি বলে, এটাই থাকা উচিত। কারণ এটা না থাকলে আসলে আমাদের স্টেবল সরকার তৈরি হবে না। ধরুন 35% ভোট পেয়ে মোটামুটি 150-55-60 সিট পাওয়া যায়, কিন্তু 35% হলে আপনি তো 50% সিট পাবেন না। আপনাকে তখন আরও অন্য দলগুলোর সাহায্য নিতে হবে এবং খুবই আনস্টেবল গভর্নমেন্ট হবে। পিআর সিস্টেম অত্যন্ত উন্নত গণতান্ত্রিক দেশ ছাড়া কোথাও কাজ করেনি। সুতরাং ওখানে জার্মানিতে কাজ করেছে, ওই উদাহরণ এনে এখানে বলা খুবই বোকামি। সো আমি নীতিগতভাবে পিআরের বিরোধী, নট বিকজ আওয়ামী লীগ এবার কি করবে সেই কারণে। আমি এটা নীতিগতভাবেই আমাদের জন্য বড় মানে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আপনি অনেক বেশি এই মুহূর্তে ভালো মনে করছেন? এই মুহূর্তে যে কোনো সময়, আরো বহু সময় লাগবে, আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি আছে। আর্টিকেল 70 সংবিধানে কেন অন্তর্ভুক্ত হয়েছিল? 70 অনুচ্ছেদ অনুযায়ী আপনি, এটা খুব ভুল আছে, এটাকে আমরা মডিফাই করতে চাই, কিন্তু এটা তো চিন্তা ছিল আপনি যদি দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অপশন রাখেন, বিশেষ করে অনাস্থা প্রস্তাবের সময় কেউ একজন এসে বেশ কিছু এমপি কিনে ফেললো, তারপর বিজেপি প্রচুর করছে ভারতে মুহূর্তে মুহূর্তে সরকারের পতন হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে বিভিন্ন রাজ্যের, জাস্ট কিছু ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে আপনি কিছু এমপিকে ভাগিয়ে আমরা করতে ভাষা জুড়ে নিয়ে আসতে পারেন। সো আনস্টেবল অবস্থা ঠেকানোর জন্য যদি আমরা 70 করি, এখন আমরা কেউ 70 তুলে দিতে বলছি না, আমরা বলছি কয়েকটা বিষয় বাদ রেখে বাকি ক্ষেত্রে ছাড় দিতে। সেটা যদি রাখি তাহলে আমরা পিআরের কথা কিভাবে বলি? যারা পিআরের কথা বলেন তারা তো 70 যে স্পিরিট সেটাই ধরতে পারেন নাই। সেই কারণে বলছি যে আমরা এই পয়েন্ট থেকে এটাকে প্রটেস্ট করি, এটার বিরুদ্ধে কথা বলি। আর একটা কথা কি, নির্বাচন সরিয়ে রাখি। 15 বছরে এবং শেষে জুলাই অগাস্টে শেখ হাসিনা যা করেছেন তার দলবল নিয়ে, শুধু দলবল না, এটাও একটু জরুরি, আমাদের প্রশাসন এবং পুলিশ এর সাথে পুরোপুরি এই বিভৎস মানে করাপশনকে সরিয়ে রেখে বলছি, এই ক্ষমতাকে পাকাপোক্ত করার ক্ষেত্রে মানে এগুলোর যদি বিচার আমরা করতে না পারি, রাস্তায় কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, একজনকে একটা খুন করেছে, এগুলো বিচার করার কোনো রাইট আমাদের এই রাষ্ট্রের আর কোনোদিন হবে না। বাংলাদেশের ইতিহাসে বিভৎসতম ক্রিমিনাল ইজ শেখ হাসিনা, এবং তারপরে যদি লিস্ট নেন 3, 4, 5, 1, 2, 3 এভাবে করতে থাকেন, সব তার লোকজনই হবে। একটা স্টেট যদি তার বিচার করতে না পারে, নির্বাচন সব সরিয়ে রাখি, ওই বিচার যদি আমরা করতে না পারি, আমাদের আসলে কোনো নৈতিক রাইট নাই অন্য কাউকে ট্রায়ালে আনার, আমি মনে করি সেটা। সুতরাং বিচার ওই কারণে অ্যাটলিস্ট হতে হবে, বিচার ওই কারণে করতে হবে। এবং সেই জায়গাটায় আজকে যদি বলি যে মার্চ ফর ইউনিটি, এখানে নানান ধরনের, আমি সারোয়ার তুষার আপনার কাছে আসি, এ ধরনের বক্তব্য দিয়েছেন, বলেছেন কাজ ঠিকভাবে না করতে পারলে ওই পদগুলো থেকে নেমে যান, পুলিশকে উদ্দেশ্য করেও বলা হয়েছে। কিন্তু কেউ কি স্বেচ্ছায় নেমে যাবে? সচিবালয়ের কথা বলা হচ্ছে যে, এবং বলে যে শেখ হাসিনা প্রেতাত্মা রয়ে গেছে সচিবালয়ে, সেভাবে চলছে, এখন এই অন্তর্বর্তী সরকার তাদের নিয়ে কাজ করছে। তাহলে কি আসলে সেই বিচার করা বা স্বেচ্ছায় তারা সরে দাঁড়াবে, এইটা কি প্রত্যাশা করা যায়? না, অ্যাবসলিউটলি এটা আমাদের একটা জেনুইন সমস্যা। মানে এই যে প্রশাসন, সচিবালয়ে, পুলিশে কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে এখনও যে যারা দলীয় বিবেচনা নিয়োগ পেয়েছিলেন আওয়ামী লীগ আমলে, তারা তো রয়ে গেছেন, এবং ফলে তাদের কারণে এই সরকারের জন্য একটা হচ্ছে, এই সরকারের ব্যাপারে আমাদের বেশ কিছু অবজারভেশন আছে, বিশেষত বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে, সেটা আলাদা, কিন্তু ওই অবজারভেশন সহই আমরা এই সরকারকে ওন করি। কিন্তু সত্যি যারা প্রশাসনে যারা আছে, তারা কিন্তু এই সরকারের জন্য কাজটা আসলেই কঠিন করে দিচ্ছে। কারণ হচ্ছে যে আগে তো সরকার আর রাষ্ট্র এক জায়গায় ছিল আওয়ামী লীগের সময়, একটাই সিন্ডিকেট, হ্যাঁ, যেটা একটু আগে জায়েদ ভাই বললেন, এটা শুধু আওয়ামী লীগ দলের ব্যাপার না, সবটা মিলিত একটা আমব্রেলার মতো আর কি, প্রশাসন সহ সব কিছু সহ। এখনকার পরিস্থিতি আছে ভিন্ন, সরকার এবং রাষ্ট্র আলাদা হয়ে গেছে, এবং রাষ্ট্র প্রথম দিকে রাষ্ট্রযন্ত্রে যারা বিভিন্ন দিকে আছে, তারা সরাসরি ষড়যন্ত্র করার চেষ্টা করছিলেন, জুডিশিয়াল কুর কথা শোনা যাচ্ছিল শুরুর দিকে, 5 তারিখের পরে শুরুর দিকে। এখন হচ্ছে তারা নানাভাবে স্লথ করে দেওয়ার চেষ্টা করছে কাজ, কিংবা এক ধরনের তাদের কাজে কোনো ইনসেন্টিভ নাই, হ্যাঁ, এইরকম ঘটনাগুলো ঘটছে। এদেরকে তো আপনি যদি বলেন যে আপনি নেমে যান, তারা নেমে যাবে, এত তো ভালো না, পরিস্থিতিটা তো এত মানে সুন্দর না আমাদের জন্য। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ আমলাদের ক্ষেত্রে যেটা হয়েছে, জনপ্রশাসনের যারা প্রশাসন ক্যাডার, তারা যে কাজটা করেছেন এটা কিন্তু নজিরবিহীন বাংলাদেশে। তারা যেভাবে সরকারকে থ্রেট করেছেন চাকরিতে থাকা অবস্থায়, যে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরাই ব্যবস্থা নেব, অ্যান্টিবায়োটিক ডোজ ইত্যাদি বলেছেন, এটা তো ডিরেক্টলি চাকরিবিধি লঙ্ঘন।
সো তাদেরকে যে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটাই বরং আশ্চর্যের, যে কিসের কারণে অপেক্ষা করছেন। মানে এটা তো আপনি ডিরেক্টলি আপনি যে সরকারের অধীনে কাজ করেন সেই সরকারকে থ্রেট করছেন, এবং আপনি সরকারের ভেতরে সরকার এরকম একটা আচরণ করছেন। আপনি কি মনে তাদের করেন বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সরকারকে ব্যবস্থা যে নিতে হবে। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে? চিহ্নিত তো Definitely. তারা হয়েই আছেন, হ্যাঁ। তারা নিজেরাই নিজেদের পরিচয় নানানভাবে Right. দিচ্ছেন। সেক্ষেত্রে ব্যবস্থা নিতে তাহলে সমস্যাটা কোথায়, আপনি কি ভাবছেন? এটা সরকারের, আমি বলবো যে গাফিলতি কিংবা কোনো ক্ষেত্রে সিরিয়াসনেসের অভাব আছে, কিংবা কোনো ক্ষেত্রে সরকার এরকম মনে করছে কিনা যে আমরা আমাদের এই পরিস্থিতি ট্যাকেল করার মতো শক্তি সামর্থ্য নাই, এটাও হতে পারে, আমি জানি না। আমি বলবো যে তারা পরিস্থিতি ভুলভাবে রিড করছে। তাহলে ব্যবস্থা নিলে অন্য ধরনের পরিস্থিতি মানে হতে তারা যদি পারে, ব্যবস্থা নেয়, সেই উদ্ভূত যদি দৃষ্টান্ত পরিস্থিতি। স্থাপন জি, করে, জি। পুরো দেশের জনগণ তাদের সাথে থাকবে, পুরো দেশের জনগণ তাদেরকে সাপোর্ট করবে। এই দেশের জনগণ কিন্তু এখন সরকারকে দু একটা কটু কথা বলা শুরু করেছে, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ইত্যাদি কারণে। কিন্তু এই ধরনের এদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নেয়, জি। সাথে সাথে মানুষের সমর্থন পাবে। তো সমর্থন যদি পাই ডাক্তার জাহিদুর রহমান, তাহলে ব্যবস্থা নিচ্ছেন না কেন, আপনার কি মনে হয়? আমি একটু যোগ করি, শুধু সমর্থন না, ধরে নিলাম এরপর তারা আবার বিরাট গ্যাদারিং করলেন, এই করব সেই করব। ওনাদেরকে শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালাতে হবে যদি ওনারা এটা করেন, বিলিভ মি। আমি যখন ওই ঘটনাগুলো ঘটছে, অনেকগুলো চ্যানেলে কথা বলেছি, আমি আমার নিজের ব্যক্তিগত চ্যানেলে কথা বলেছি, মানে দেয়ালে লেখা পড়ার কথা বলি না, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব ওই কমেন্টের লেখা পড়ুক। মানে মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ হয়ে আছেন তাদের ওপরে। না, আমাদের একটু যেহেতু কথাটা উঠলো, একটু পেছন থেকে বলি। আমরা পুলিশকে শত্রু হিসেবে সবচেয়ে বেশি চিনেছি, যৌক্তিকার। পুলিশের চাকরিটাই হচ্ছে বন্দুক হাতে, ও আপনাকে গুলি করার ম্যান্ডেট আছে। সো আমরা পুলিশকে যেহেতু কনফ্রন্ট করেছি, আমরা পুলিশকে চিনেছি, পুলিশকে আমরা তীব্রভাবে ঘৃণা করেছি, ক্ষুব্ধতা দেখিয়েছি। যদি একটা সময় পর আমরা নিজেরাই বলেছি ঠিক আছে আমাদের এই রেকনসিলিয়েশন লাগবে, পুলিশ এটাকে কগনিজেন্সে নেয়, পুলিশ কগনিজেন্সে নিয়ে পুলিশ সরি বলেছে, আইজিপি পর্যন্ত বলেছে যে তারা প্রফেশনালি কাজ করেন না ইত্যাদি ইত্যাদি, র্যাবের প্রধান, ঢাকা ডিএমপি কমিশনার, সবাই এনারাও কিন্তু মানে পুরো আমলাতন্ত্র করাপশনে ডুবে গিয়েছিল। কিন্তু মানে অন্য ক্যাডার যেটা আছে, আমি কিন্তু বলছি না অন্য ক্যাডাররা খুব সাধু বা খুব ভালো, কেন পুলিশ এবং প্রশাসনের কথা বলছি, কারণ আপনার অবৈধ নেচারের কারণে শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই দুটো ক্যাডারই ইউজড হয়েছে, পুলিশ এবং প্রশাসন। জি। এই যে নির্বাচনগুলো এই হলো, কারা করেছে? প্রশাসন করেছে। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কারা? 2014 সালে 153 জনের পর যে 147 সিটে ভোট হলো, 5% মানুষ ভোট দেয় না, ওটা 40% দেখানো হয়েছে। কে দেখিয়েছে? 18 সালে রাতের সিল কার নেতৃত্বে হয়েছে? ওই সময় দায়িত্বে কারা ছিলেন? একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। ফলে যেহেতু সব ক্ষোভ গিয়ে পুলিশের উপরে পড়েছে, আমি এভাবে বলি, মানে নাম ধরেই বলি, ধরুন শেখ হাসিনা যেহেতু ক্ষমতায় ছিলেন এবং আমাদেরকে টর্চার করেছেন, আমরা শেখ হাসিনাকে চিনি। আমাদের লুটপাটের নেতৃত্ব দেওয়ার একজন হচ্ছে শেখ রেহানা, সম্ভবত তিনিই সবচেয়ে বেশি দিয়েছেন। কিন্তু শেখ হাসিনার প্রতি আমাদের ক্ষোভ হতে হতে শেখ রেহানাকে আমরা দেখছি না। সো পুলিশকে নিয়ে কথা বলতে 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 আমরা প্রশাসন নিয়ে কথা বলছি, এবং তারা সামহাও মনে করছেন তারা মানে আমাদের যে লেন্স আছে, আমাদের যে ম্যাগনিফাইং গ্লাস আছে, তার থেকে বাইরে চলে গেছেন। আমি আসলে জানি না, আমি সরকারের ইনডিসাইসিভ অ্যাটিটিউড, কারণ তাকে বুঝতে হবে, এবং প্রথম দিন থেকে কথা বলছি, না সেই গ্লাসের বাইরে চলে যাবে এতটা হলো কি করে, মানে সেই জায়গায় কারণ তাদের কি কনফিডেন্স লেভেল সেই পরিমাণে বেড়ে গেছে? হ্যাঁ, বেড়ে গেছে, কারণ পুলিশের বিরুদ্ধে কিন্তু স্টেপস নেওয়া হয়েছে, প্রচুর স্টেপস নেওয়া হয়েছে। অনেকে তো পালিয়েছেন, পুলিশে অনেকে পালিয়েছেন। কথার কথা, যারা সবচেয়ে ভয়ঙ্কর পুলিশ অফিসার, ডিবি হারুন পালিয়েছেন, মনিরুল ইসলাম পালিয়েছেন। এনারা যারা বিভিন্ন সময় এইসব অন্যায়, আমি বারবার নির্বাচনের কথা বলছি, কেউ পালান নাই, এবং আপনি সে কোনো স্টেপস নেন নাই। পুলিশে কিন্তু প্রচুর রদবদল হয়েছে। সারোয়ার তুষার তো সেটা বললেন যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং কেন হয়নি তিনি মনে করছেন যে ব্যবস্থা নিলে যে উদ্ভূত পরিস্থিতি হবে সেটা সামাল দিতে পারবে কিনা, এরকম একটি আশঙ্কা তিনি করছেন। এটা কি আপনিও মনে করছেন কিনা? এবং আমি ওনাদের আসলে প্রতি করুণা ছাড়া কিছু করব না। প্রথম দিন থেকে একটা কথা বলছি, বাংলাদেশের ইতিহাসে এই সরকারের মতো পাবলিক সাপোর্টের সরকার আর কোনোদিনও হবে না। ধরুন একটা ফেয়ার ইলেকশনে একটা দল কত পার্সেন্ট ভোট পাবে? 50% বাড়িয়ে ধরলাম। ওনারা শেখ হাসিনার সাথে থেকে, কথ্য ভাষা আমরা বলি না, হালুয়া রুটি খাওয়া মানুষগুলো ছাড়া, এমনকি সাধারণ আওয়ামী লীগের যারা ভোট টোট দিত তারাও একে সমর্থন করে। মানে 80-85% মানুষ এই সরকারের পেছনে আছে। তোমরা আর কি চান? সাধারণ মানুষের প্রচুর ভালোবাসা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমি আবারও বলছি, সরকার স্টেপ নিক, ওনারা আরেকবার একটা প্রতিবাদ সমাবেশ করে দেখুক কি হয়। আসলে সবাই থাকবে সাথে, কিন্তু সেই জায়গাটা তারা এতটা নিতে পারছেন না কেন, প্রশ্নটা আসলে থেকেই যাচ্ছে। আমি বিরতি থেকে ফিরে এসে নিঃসন্দেহে আবার আলোচনা করব।
সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, শীঘ্রই ফিরবো, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি মার্চ ফর ইউনিটি এই শিরোনামে। ফিরবো সারোয়ার, তুষার, আপনার কাছে। আপনারা এই যে মার্চ ফর ইউনিটিতে আজকে যে ধরনের ঘোষণা এসেছে যে আগামী জানুয়ারি 15 জানুয়ারি, বিশেষ করে তারিখটা একদম সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এটার মধ্যে অন্তর্বর্তী সরকার যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা আকারে নিয়ে আসবে, সেটার জন্য আপনারা দাবি তুলেছেন যে 15 তারিখের মধ্যেই হতে হবে। এবং সেই 15 তারিখ পর্যন্ত আপনারা যে কর্মসূচি দিয়েছেন, একদম প্রত্যেকটাই দেশের জেলায় জেলায়, পাড়ায়, মহল্লায় গিয়ে জুলাই এই যে বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে সমর্থন গড়ে তুলবেন, মানুষ কি ভাবছেন এটা জানতে চাইবেন। কর্মসূচিটা আসলে কিভাবে পরিচালিত হবে? থ্যাংক ইউ। এটা আমাদের আজকে সমাবেশ থেকে আমাদের তো প্রথমত আজকে একটা ঘোষণা পাঠ করার কথা ছিল, জুলাই ঘোষণা। যেহেতু সরকার বলেছে তারা করবে আগামী এক সপ্তাহের মধ্যে, সুতরাং আমরা ভাবলাম যে তাহলে এটা মার্চ ফর ইউনিটি মানে একটা ঐক্যের ডাক দেওয়া হোক এবং সারা দেশে আমরা একটা জনসংযোগ করার মতো আর কি, যে পাড়ায় মহল্লায় গিয়ে এই প্রোক্লেমেশনের ব্যাপারে একটা জনমত গড়ে তোলা। আমি মনে করি জনমত হয়েই আছে, এখন শুধু জনগণকে বোঝাতে হবে যে এটা কেন দরকার, যতটুকু পারা যায়। এবং তারপর হচ্ছে আপনার আরেকটা জিনিস আমরা জনপ্রিয় করতে চাইছি, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা মনে করি আগামী নির্বাচনটা হওয়া উচিত গণপরিষদ নির্বাচন, মানে যেখানে আপনি সংবিধান প্রণয়ন করবেন, ওই একই গণপরিষদ আবার সংসদ হিসেবেও কাজ করবে আর কি। এগুলোর উদাহরণ অনেক আছে। তো সেই দিক থেকে আমরা বলেছি যে জেলায় জেলায় আগামী 15 দিন এতে করে দুটো জিনিস হবে। একটা হচ্ছে আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রমও হবে, আবার জনগণের সাথে আমাদের এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি হবে। সেই লক্ষ্যে আগামী 15 দিন, যেহেতু সরকার এক সপ্তাহ বলেছে, আমরা একটু বাড়িয়ে বললাম যে ঠিক আছে, এটা আরও 7 দিন বেশি লাগতে পারে। আগামী 15 দিন আমরা জনগণের সাথে এক ধরনের জনগণকে প্রস্তুত করবো এই ব্যাপারে। কিন্তু তারপর যদি ধরা যাক সরকার কোনো কারণে এবং নানা কারণে আবার অনেক কিছু করতে পারে, যেন আমরা প্রস্তুত থাকতে পারি এবং আমরা যেন এই ঘোষণাটা আদায় করতে পারি। কারণ হচ্ছে যে আমরা মনে করি এই যে সরকার শেষ পর্যন্ত এই ঘোষণা দেওয়ার ব্যাপারে রাজি হলো বা এক ধরনের বাধ্য হলো, আমি বলবো এটা কিন্তু আমাদের একটা বড় অর্জন যে আমরা সেটা বলেছি যে এই অভ্যুত্থানের একটা আপনার মানে প্রোক্লেমেশন দরকার, কোনো রিটেন ডকুমেন্ট এখন নাই। এখন এটা আমাদের এই দাবির মুখে বা আমরা যখন এটার ব্যাপারে বেশ শক্ত অবস্থান নিয়েছিলাম, তখন সরকার বাকি সকলের সাথে কথা বলে এখন একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে এই প্রোক্লেমেশনটা করতে চাচ্ছে। মানে আপনারা বাধ্য করেছেন সরকারকে? আমরা মনে করি সরকার বাধ্য হয়েছে। আমরা বাধ্য করেছি বলতে আমরা তো সরকারের বিরুদ্ধে এটা কোনো স্টেপস ছিল না, আমরা আমাদের মতো কাজ করছিলাম। কিন্তু আমাদের কর্মসূচি এবং আমাদের যে এটার পেছনে আমাদের যে স্পিরিট এবং উদ্যম, সেটা এত তীব্র ছিল যে সরকার বাধ্য হয়েছে করতে। এখানে একটি আলাপ আছে এবং দিনভর যে গণমাধ্যমের নানান তথ্য, নানান জনের বক্তব্য, সেখানে একটা এরকম আলোচনা রয়েছে যে আপনারা আসলে নানান রাজনৈতিক দলের কথা যদি বলি বা নানান জনের একটা সমর্থনের আশা করছিলেন, কিন্তু সেই সমর্থনটা না পেয়ে আপনারাও একটু পিছিয়ে গিয়েছেন। তখন হচ্ছে সরকারের সাথে আলাপচারিতায় সরকার এটা দায়িত্ব নিয়েছে যে এই ঘোষণাপত্র সরকার আসবে। একেবারে এরকম না, কারণ আমরা তো সরকার যদি গতকাল এই ঘোষণা না দিত, আজকে তো আমরা ঘোষণা দিয়ে দিতাম। আমাদের তো সেই প্রস্তুতি ছিল। হ্যাঁ, আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা জানিয়েছি যে আমরা এটা করছি, আপনারা এটার সাথে থাকেন এবং আপনারাও কন্ট্রিবিউট করেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু তেমন কোনো সাড়া না পেলে আমরা নিজেরাই এটা করতাম, কারণ এটা আমরা এই অভ্যুত্থানটাকে ওন করি এবং এটা আমাদের রক্ত মাংসের মধ্যে একেবারে গড়া আর কি। ফলে আমরা সেটা এরকম না যে আমরা পিছিয়ে গেছি ফলে সরকার আমাদেরকে এসে বাঁচিয়ে গেছে। আসলে হয়েছে কি যে এই সরকারের সাথে আমাদের সম্পর্কটা একটু অদ্ভুত, এই কারণে এই কথাগুলো বারবার আসে আর কি, যে কিংস পার্টি ইত্যাদি। এখন যখন আমরা কিনা সরকারের বিরুদ্ধে গিয়ে একটা কর্মসূচি প্রায় বাস্তবায়ন করে ফেলেছি, তখনও কিন্তু আবারও এটা কিংস পার্টির গল্পটার মধ্যে এটাকে ফেলার চেষ্টা হচ্ছে, যেটা কিনা ঠিক না। আমরা যদি কিংস পার্টি হতাম তাহলে আজকে আমাদের কোনো প্রোগ্রাম করার কথা ছিল না। আপনারা যখন সমস্ত রাজনৈতিক দলগুলোকে বা আরও অনেককেই তো আমন্ত্রণ জানিয়েছিলেন আজকে এই শহীদ মিনারে এই ঘোষণাপত্র যখন পর্যন্ত আপনারা স্থির ছিলেন যে আজকে এটা ঘোষণা হতে যাচ্ছে, তখন কি রাজনৈতিক দলগুলোকে এর কোনো খসড়া পাঠিয়েছিলেন যে কি কি থাকতে যাচ্ছে ঘোষণাপত্রে? মতামত নেওয়া হয়েছে এবং খসড়াও অনেককে পাঠানো হয়েছে। তো তারা তাদের মতামত দিয়েছে এবং রাজনৈতিক দলের বাইরে অনেক সিভিল সোসাইটি মেম্বার, গণ্যমান্য অনেক প্রতিষ্ঠান, তাদের কাছে আমরা পাঠিয়েছি। তারা অনেকে অনেক গুরুত্বপূর্ণ মানে ইনসাইটও আমাদের সাথে শেয়ার করেছেন। তো সেটা তো তারপরে যখন এটা সরকার বললো যে সরকার করবে, ফলে ওটা আমাদের কাছে থেকে গেছে আর কি। জি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি বলছিলেন, কোনো একটি রাজনৈতিক দলের তিনি সদস্য, তিনি বলছিলেন যে খসড়া পাঠানো হয়েছে তার মধ্যে ৭২-এর সংবিধান যে বাতিল কিংবা আওয়ামী লীগকে যে একদম অপ্রাসঙ্গিক ঘোষণা করা, এগুলো খুব একটা ছিল না। সেটা আসলে কতটা সত্যতা নিশ্চিত আপনি করবেন যে ছিল কি ছিল না? এটা আমি বলতে পারবো না, কারণ উনি কোন জায়গা থেকে বলেছেন। ৭২-এর সংবিধানের ব্যাপারে তো আমাদের একটা স্পষ্ট অবস্থান আছে।
72 সংবিধান আমরা বাতিল চেয়েছি এবং আমরা নতুন সংবিধান করতে বলেছি। এবং যেটা প্রস্তাবিত যে ড্রাফট, সেটা যারা বানিয়েছেন আমি তো দেখি নাই, কিন্তু আমি ধারণা করি যে সেখানেও 72 সংবিধানের একটা সমালোচনা থাকতোই নিশ্চিতভাবেই। আর রাজনৈতিকভাবে তো আমরা 72 সংবিধানের বিরুদ্ধে, মানে আমাদের আত্মপ্রকাশের শুরু থেকে 72 সংবিধানের বিরুদ্ধে আমাদের একটা অবস্থান আছে এবং কেন সেটাও আমরা ব্যাখ্যা করেছি। আর আওয়ামী লীগের আসলে প্রোক্লেমেশন তো একটা ফর্মাল ব্যাপার, সেখানে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এই কথা না থাকলেও আওয়ামী লীগের যে কর্মকাণ্ড গত 15 বছরের ফ্যাসিবাদী শাসন কিংবা তার আগে যে বাকশালী শাসন তারা 72 থেকে 75-এ যেটা ছিল, সেগুলোর তো একটা মূল্যায়ন এবং ক্রিটিক থাকতো এবং তার কারণেই যে এই অভ্যুত্থানটা এই পর্যন্ত এসেছে। যদি আমরা একটা প্রপার ডেমোক্রেটিক কিংবা ইলেকটোরাল সিস্টেমের মধ্যে থাকতাম, 5 বছর পর পর পাওয়ারের ট্রানজিশনটা ঠিক মতো হতো, তাহলে তার আপনাকে অভ্যুত্থান করতে হতো না। আপনি যখন ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন তখন এই অভ্যুত্থানটা এসেছে, ফলে সেগুলোর ব্যাপারে তো প্রোক্লেমেশনের মানে কথা থাকতোই। সারোয়ার তুষার, আরেকটা ব্যাপার আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেটা ঘোষণা দেয়া হবে। তাহলে এই জায়গায় অনেকে একটা বিষয় একটু সাংঘর্ষিক খুঁজে পাচ্ছেন যে এখানে সাংঘর্ষিকতা হতে পারে, সেটা হচ্ছে 72-এর সংবিধান যদি ওই ঘোষণাপত্রে, মানে সরকার যেটা ঘোষণা দিতে যাবে সেটার মধ্যে যদি থাকে যে 72-এর সংবিধান একদম বাতিল করা হবে, তাহলে এই সরকার, অন্তর্বর্তী সরকারের কথা বলছি, তারা এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন, সাংঘর্ষিক হবে কিনা? আমি সাংঘর্ষিক হবে মনে করি না। তার কারণ হচ্ছে ডেমোক্রেসি মানে হচ্ছে কনসেন্ট অফ দ্য পিপল। ডেমোক্রেসি মানে কিন্তু শুধু ভোট দেওয়া না, ভোট হচ্ছে ডেমোক্রেসি মানে এক্সপ্রেস করার একটা উপায়। জনগণের সম্মতি আছে কিনা একটা জিনিসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কনসেন্ট। তখন সংবিধানের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছে এটা নিয়ে অনেক সমালোচনা আছে, আমাদেরও আছে, আমরাও সমালোচনা করেছি এটার। আমি এটাকে একটা অর্নামেন্টাল ব্যাপার মনে করি আর কি, যে তখন এটা করতে হয়েছে সিচুয়েশনের কারণে, যেহেতু নতুন পরিস্থিতি, সবাইকে আপনি বোঝাবেন যে সংবিধানটাকে স্থগিত করতে হবে, কেন করতে হবে, এটা বোঝানোর জন্য, ঐক্যমতে আসার জন্য যে সময় এবং যে ব্যাপার দরকার ছিল, সেটা তখন পরিস্থিতি ছিল না, আমাদেরকে দ্রুত সরকার ফর্ম করতে হতো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার ছিল। ফলে তখন সংবিধানের ভেতরে থাকলেও এখন যদি এই সরকার একটা প্রোক্লেমেশন করে এবং এটা একটা লিগ্যাল ডকুমেন্ট হিসেবে দাবি করে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি আপনার কাছে আবারও আসবো, বিশেষ করে এটা অনেকেই বলছেন 5 আগস্ট, 6 আগস্ট, 8 আগস্ট না হয়ে এত মাস পরে কেন, 5 আগস্ট না হয়ে 5 মাস পরে কেন, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু শুনে নিব। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই এবং এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনি নিঃসন্দেহে জানেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জুলাই গণঅভ্যুত্থান, এবং আমার ভালো লেগেছে আজকে একটা জিনিস, সেটা হলো যারা বক্তৃতা করেছেন তারা এটাকে গণঅভ্যুত্থান বলেছেন, মানে এই শব্দের একটা সিরিয়াস ধরনের ইম্প্যাক্ট আছে, রাজনীতি আছে। ওনারা যখন ঘোষণা করবেন, যে পোস্টার করেছিলেন সেখানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র লিখেছিলেন, কিন্তু আমি আজকে যারা বক্তৃতা করেছিলেন আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করেছি, তারা গণঅভ্যুত্থান, কিন্তু তারা তো গণঅভ্যুত্থানকে বিপ্লবের রূপ দিতে চান, সেখান থেকেই তো দ্যাটস ফাইন, কিন্তু বিপ্লব শব্দটা অলরেডি ব্যবহার করছিলেন অনেকে, সেই জায়গা থেকে সরে এসেছেন। আচ্ছা, আজ যা হলো আমি এটাকে খুব মন থেকে খুব পছন্দ করলাম, খুব ভালো হলো আমি মনে করি এবং আমি বিশ্বাস করি। তুষাররা যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে সবার সাথে মতৈক্য নাও হয় তারা এটা ঘোষণা করবেন, এটা ভালো হতো না আমাদের জন্য। আমি তাদের স্পিরিটটাকে রেসপেক্ট করেই বলছি, এবং কোনো সন্দেহ নেই যারা এটা ঘোষণা করতে গেছেন, আমাদের এই গণঅভ্যুত্থান লিড করেছেন, তারা সবাই ছিল, কিন্তু তারা সামনে ছিল, তাদের ঝুঁকিও বেশি ছিল আনডাউটেডলি। মাঠে যখন আপনি নামেন, যদি আপনি গুলি খেয়ে মারা যেতে পারেন, কিন্তু যদি গণঅভ্যুত্থান ব্যর্থ হয়, যাদেরকে আমরা চিনি তারাই সবচেয়ে বড় বিপদের মুখে পড়তেন, তারাই মৃত্যুদণ্ডের মুখোমুখি পড়তেন, কোনো সন্দেহ নেই। সো ওই ঝুঁকিগুলো ছিল, তাদের স্পিরিট, তাদের ডিজায়ারটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু যেটা হতো, এটা ঘোষণা করে দেওয়াটা দেখা যেত আমাদের বিভেদ, আমরা কিন্তু অলরেডি কিছু বিভেদ দেখছি, শুধু মতদ্বৈততা না, আস্তে আস্তে যে বিভেদের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা আরও বাড়তো বলে আমি মনে করি। সেটা হয়নি, এবং সরকারের যে ইন্টারভেনশন আমি বলবো, সরকার রাইটলি একটা খুব চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমি আশা করব সবাইকে একত্র করে এই কাজটা করা যাবে। কিন্তু হ্যাঁ, আমি এটা মনে করি যে আমাদের এত বড় একটা ঘটনা, আমি ব্যক্তিগতভাবে 71-এর পর, মানে স্বাধীন বাংলাদেশে, 71-এর সাথে কোনো কিছুর তুলনা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এর মতো আর কোনো ঘটনা ঘটে নেই। ধরুন এরশাদের পতন ঘটানো হয়েছিল 90-তে, যেটাকে আমরা গণঅভ্যুত্থান বলি, আমি এটা গণঅভ্যুত্থান বলে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ওটা একটা পলিটিক্যাল পার্টিদের একটা মুভমেন্ট, এবং পলিটিক্যাল পার্টির ওই মুভমেন্টে এরশাদের পতন হয়েছে। এবং কেউ কেউ বলেন, আমি আসলে তখন তো ঢাকায় থাকি না, আমি অনেক দূরের একটা জেলায় তখন আছি, তো বলা হয় যে এরশাদের পতন হওয়ার পর রাদার মানুষ সেলিব্রেট করতে রাস্তায় নেমেছে। কিন্তু গণঅভ্যুত্থান বলতে যে কনসেপ্ট, আমি মনে করি স্বাধীন বাংলাদেশের মাটিতে এই একটাই হয়েছে, এবং এটার আরও পিকুলারিটি আছে, সেটা হলো এটা কোনো পলিটিক্যাল পার্টি লিড করেনি,
এটাও খুবই সারপ্রাইজিং ব্যাপার, যদি আমাদের এখানে খুব অর্গানাইজড স্ট্রাকচার্ড পলিটিক্যাল পার্টি আছে। সো এই যে একটা ঘটনা আমাদের এখানে ঘটলো, এই ঘটনার একটা প্রক্লেমেশন, এবং এটাও শুধু এটাকে জুলাই আগস্ট তা না, শেখ হাসিনার বিরুদ্ধে একটা এন্টায়ার লম্বা একটা ফাইটের লড়াইয়ের হিস্ট্রি আছে, যেগুলো পলিটিক্যাল পার্টিগুলো তখন বেশি করেছে। নানা রকম মানুষ, যেমন আমি সেদিন একটা প্রোগ্রামে বলছি, আমি একটু স্মরণ করতে চাই, 27 তারিখ ডক্টর জাফরুল্লাহর মৃত্যুবার্ষিকী ছিল, জন্মদিন ছিল। উনি জীবনের শেষ কয়েক বছর ওনার দুটো কিডনি পুরো বিকল হওয়া অবস্থা নিয়ে ডায়ালাইসিস করে করে জীবন কাটিয়েছেন। আমি ওনার সাথে এই সরকার বিরোধী কিছু কারণেই কাজ করতে গিয়ে আমি ওনার ডায়ালাইসিস বেডের পাশে বসে বসে কিছু কাজ করেছি, লেখালেখি। ডায়ালাইসিস নিয়ে উনি বহুবার রাস্তায় এসে দাঁড়িয়েছেন। একটা সময় উনি হাঁটতে পারতেন না, উনি হুইল চেয়ার, আপনি সার্চ করুন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ওই অবস্থায়ও অনেক গণমাধ্যমকে সাক্ষাৎকার উনি রাস্তায় হুইল চেয়ার নিয়ে উনি মিছিলের সামনে আছেন, আপনি খুঁজলে এখনো ছবি পাবেন। সো কত রকম মানুষের কত রকম লড়াই আছে। সো এই যে এন্টায়ার লড়াইটা, এই সব কিছু মিলিয়ে, এবং অবশ্যই আমাদের ৭১কে ভিত্তি ধরে, এটা ৭১-এর লড়াইয়ের কন্টিনিউয়েশন, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, এই লড়াই আরও ভবিষ্যতে আবারও হতে পারে। সুতরাং এটার একটা ঘোষণাপত্র থাকা দরকার আছে। তবে আমি মনে করি সেটা একটা কনসেনসাসের ভিত্তিতে, একটা কাজ যদি ভালোও হয় সেটা বিভেদ তৈরি করা, আমরা এই মুহূর্তে বিভেদ তৈরি করার চাইতে আমাদের জন্য খারাপ আর কিছুই নাই। কারণ শেখ হাসিনার টাকা, তার লোকজন দেশে, এই যে সচিবদেরকে আমরা দেখছি, এরকম আরও অনেকে আছে, ভারত প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধাচারণ করছে। সো আমাদের মধ্যে বিভেদটা যদি প্রকট হয়ে ওঠে, সেখানে কিন্তু তাদের সুবিধা হয়, আমাদের সরকারটা ডিস্টেবিলাইজ করবে তারা, এবং পরবর্তীতে যেটা হবে, আমরা একটা ইলেকটোরাল ডেমোক্রেসিতে যে ঢুকবো, আমরা কিছু সংস্কার করতে চাই, সেগুলো করবো, এগুলো বাধাগ্রস্ত হবে। তাহলে সেক্ষেত্রে একদম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাধ্য করুক, কিংবা অন্তর্বর্তী সরকার যেচে এসে এই যে একটা সিদ্ধান্ত নেয়া, এটাকে আপনি স্বাগত জানাচ্ছেন এবং খুবই মানে প্রশংসনীয় একটি উদ্যোগ হিসাবে আপনি দেখছেন। সারোয়ার তুষার, যে প্রশ্নটা আপনাকে আগে তুলেই ফেলেছিলাম, প্রশ্নটা করেছিলাম আপনাকে, সেটা হচ্ছে যে অনেকে বলছে যে এই যে কেন দেরি হলো, এই দেরি হওয়ার পেছনে আপনাদের মধ্য থেকে আজকে একজন বলেছে যে এইটা কেন 5 মাসে, মানে সরকার কেন তাগিদ অনুভব করেনি, এরকম একটি প্রশ্ন আপনাদের মধ্যে থেকে তোলা হয়েছে। তাহলে কি আপনারা অপেক্ষা করছিলেন যে সরকারই এই ঘোষণাপত্র ঘোষণা আকারে নিয়ে আসবে? আমরা গত 5 মাস যাবতীয় এই দাবিটা কিন্তু টানা জানিয়ে এসেছি যে প্রোক্লেমেশন জারি। আপনাদের মনে থাকবে যে এর আগে যখন রাষ্ট্রপতি চুপ্পু ইস্যুতে যখন 5 দফা, তখন তার মধ্যেও ছিল যে প্রোক্লেমেশন জারি করতে হবে, ফলে এটা আমাদের একটা কনস্ট্যান্ট অবস্থান। এবং আমরা তখন সরকারকে আমরা চেয়েছি, বারবারই চেয়েছি যেটা সরকার সবাইকে সাথে নিয়ে করুক। কিন্তু আমরা যখন দেখেছি এটা হচ্ছে না নানা কারণে, তখনই আমাদেরকে এই, যেহেতু 24 সালটা শেষ হয়ে যাচ্ছে, সে কারণে আমাদেরকে এই আজকে যে কর্মসূচিটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে আমরা করার কথা ভেবেছিলাম। পরে তো আমরা আজকে যেটা হলো অন্যভাবে হলো। এখন 5 মাস পরে কেন, এই প্রশ্নটা আমি গত 3 দিন ধরে শুনছি। এটা সাথে সাথে হলে তো ভালোই হতো, খুব ভালো, কিন্তু আমাদের তো সেই প্রস্তুতি ছিল না আসলে, মানে জনগোষ্ঠী হিসেবে সেই প্রস্তুতি ছিল না যে এরকম একটা অভ্যুত্থান হলে পরে প্রোক্লেমেশন করতে হয়, এটা তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় সমাজে, সেটা তো নাই। ফলে না থাকার কারণে এটা তখন করা যায় নাই। কিন্তু এই 5 মাসে গিয়ে আমরা অনেকগুলো প্রবলেম ফেস করতে করতে সমাজের বিভিন্নভাবে এই আলাপটা জারি ছিল যে প্রোক্লেমেশন দিতে হতো। পরে এখন কিন্তু সবাই উপলব্ধি করছে বলেই যখন ছাত্ররা এটা করে ফেলতে গেছে, তখন কিন্তু অন্যান্য রাজনৈতিক দল সবাই, আমি ধারণা করি যে তারা সরকারকে বলেছে যে আপনারা করেন, আমরা সাথে আছি। আদারওয়াইজ সরকার তো এই সিদ্ধান্তে আসতো না, তাই না? এখন 5 মাস পরে কেন, 5 মাস পরে হতে কিন্তু কোনো সমস্যা হয়নি। আমি আপনাকে একটা ক্লাসিক উদাহরণ দিই, যে ফ্রেঞ্চ রেভলিউশন সারা পৃথিবী জুড়ে এত বহুল সেলিব্রেটেড এবং যার থেকে অনেকগুলো আইডিয়া আমরা সারা পৃথিবী গ্রহণ করেছি। সেই ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে 1789 সালে, আর মোনার্কিকে অ্যাবলিশ করে যে প্রোক্লেমেশনটা, এটা এসেছে 1792 সালে, 3 বছর পরে। তাদের যে ন্যাশনাল কনভেনশন, তারা 3 বছর পরে ওই প্রোক্লেমেশনটা জারি করে। ফলে আপনি বুঝতেই পারছেন যে 3 বছর পরে জারি করে তারা এটা রেট্রোস্পেক্টিভভাবে, মানে অর্থাৎ 1789 সাল থেকে এটাকে ধারাবাহিক হিসেবে দেখানো। এখনও কিন্তু যখন এই প্রোক্লেমেশনটা জারি হবে, তখন কিন্তু বলা হবে যে এটা 5 আগস্ট থেকে কার্যকর। আপনি বলছেন তেমন কিছু দেরি হয়নি, এটা তেমন কিছু দেরি হয় না, মানে সাথে সাথে হলে তো ভালো হতো। আপনার মনে হয় না যে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, সাধারণ মানুষকে আপনারা অপেক্ষমান রেখেছেন, এবং এখন অনেকে এই কথাও বলতে শুরু করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে ছাত্র যারা রয়েছে, তাদের ব্যাপারে যতটা সাধারণ মানুষের যতটা ভালোবাসা ছিল, যতটা আপনারা জনপ্রিয় ছিলেন, সেটা একটু কমতির দিকে যাচ্ছে। তাহলে আগে হলে আরো ভালো হতো, প্রত্যাশা পূরণ হতো সাধারণ মানুষের। আগে হলে তো ডেফিনেটলি ভালো হতো, সেটা আমি বলছি। আর জনপ্রিয়তার প্রসঙ্গে যেটা বললেন, এটার ব্যাপারে আমি বলবো যে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো যখন অভ্যুত্থান করেছে,
তখন তার প্রতি মানুষের জনসমর্থন ছিল। কিন্তু পরবর্তীতে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন ছাত্র প্রতিনিধি সরকারে আছে, ফলে মনে হচ্ছে কি যে, এবং ডক্টর ইউনূস বারবার বলেছেন যে এই সরকার হচ্ছে ছাত্রদের সরকার, ফলে এই সরকারের যত ব্যর্থতা আছে, যত নাকামিয়াবি আছে, তখন এটা স্বাভাবিকভাবেই ছাত্রদের উপরে ক্ষোভটা আসছে। যদিও অনেক ঘটনার ক্ষেত্রে ছাত্রদের কোনো দূরতম সম্পর্ক নাই, অনেকগুলো ঘটনার ক্ষেত্রে, কিন্তু সেগুলোর চাপ কিন্তু ছাত্রদের উপর আসছে। দ্রব্যমূল্য মানে এটা নাগালের বাইরে থাকলে ছাত্রদের উপর মানুষের ক্ষোভটা হয়। এটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা আছি। আবার এটাও ঠিক, সারা দেশে এখনও ছাত্রদের প্রতি যে মানুষের ইমোশন, সিম্প্যাথি এবং স্নেহ, এটাও কিন্তু অটুট আছে। এবং আমরা সারা দেশে যখন ভ্রমণ করছি সাংগঠনিক সফর, মানুষ কিন্তু আমাদেরকে বলছে যে তোমরা একটু গুছিয়ে রাজনৈতিক দল হয়ে তারপর আসো। এটা কিন্তু মানুষের প্রত্যাশা। তাহলে আরেকটি আলাপ যেটা রয়েছে সেটা এখানে কি আমরা যৌক্তিকতা কতটা খুঁজে পাবো, মানে যৌক্তিক কিনা যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা এবং সরকার একেবারে কোথাও কোথাও একাকার হয়ে যাচ্ছে। কারণ যখন আমরা দেখতে পাচ্ছি, আমি এই প্রশ্নটি কালকেও একজনকে করেছিলাম এই আপনার মত অনুষ্ঠানে, যে সরকারকে যখন দেখা যায় যে ওখানে হয়তো কোনো সরকারি উপদেষ্টা দরকার, তিনি গিয়ে কোনো একটা পরিস্থিতি সামাল দিবেন বা তাদের সামনে উপস্থিত হবেন, সেখানে দেখা যায় ছাত্র কোনো একজন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গিয়ে উপস্থিত হচ্ছেন। আবার নেতার যে কথা বলবার কথা, সেই কথাগুলো আবার উপদেষ্টারা তাদের কোনো না কোনো মাধ্যমে বলে দিচ্ছেন, সেটা হোক সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে। সেইটা কি তাহলে সত্যি এই আলাপটি অনেক যৌক্তিক যে একাকার হয়েই যাচ্ছে? একাকার হয়ে যাচ্ছে এরকম বলবো না। আমি তো বললাম যে এটা অদ্ভুত পরিস্থিতি, এবং বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আগে কখনো হয় নাই। ছাত্ররা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু সেই আন্দোলন সংগ্রামে কিন্তু না, একটু শেষ করতে দিতে হবে এই কথাটা। ছাত্ররা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু সরকারে কিন্তু এর আগে কখনো আসে নাই। এবার এসেছে, ফলে এই কনফিউশনটা হচ্ছে। আমার স্টেক হচ্ছে এখানে, আমি এটাকে ছাত্রদের সরকার বলবো না, বরং ছাত্ররা এই সরকারে আছে। এভাবে দেখলে আপনার যদি আরেকটু এটা পরিষ্কার করবার থাকে, আমি বিরতি থেকে ফিরে এসে আপনাকেই শুনে নেব। জি। সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে আরেকটি ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরব শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে মার্চ ফর ইউনিটি এই শিরোনামে। সরোয়ার তুষার, আপনি যে প্রসঙ্গে বলছিলেন এবং সেটা আপনি খুব বেশি স্পষ্ট করতে পারেননি, আমরা বিরতিতে গিয়েছি, বাকিটা এখন শুনতে চাই আপনার কাছে। মানে আমি বলার চেষ্টা করেছি, ছাত্ররা তো বাংলাদেশে বড় বড় আন্দোলন করেছে, ইতিহাসে বহুবার আছে, কিন্তু কখনো তারা ওই আন্দোলনের পরে, এরকম অভ্যুত্থানের পরে সরকারের অংশ হয় নাই। মানে আমার যতটুকু মনে পড়ে এবার হয়েছে, এবং হওয়াতে একটা মুশকিল হয়েছে। কারণ ছাত্রদের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক উদ্যোগ আছে, তারা এখন একটা রেডিক্যাল পলিটিক্স করতে চায়, তারা সংবিধান বাতিল করতে চায়, তারা গণতান্ত্রিক রাষ্ট্র চায়, প্রোক্লেমেশন চায়, ইত্যাদি ইত্যাদি। আবার যেহেতু সরকারের ছাত্ররা আছে, ফলে মনে হচ্ছে কি যে সরকারটা কি ছাত্রদের, নাকি এই ছাত্রদের ওই উদ্যোগগুলো কীভাবে দেখবো, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের গুঞ্জন, বা সমাজের মধ্যে এক ধরনের গুঞ্জন কিংবা কনফিউশন আছে আর কি। এক্ষেত্রে আমি মনে করি যে, আমি স্ট্র্যাটেজিক্যালি মনে করি এটাকে ছাত্রদের সরকার আর বলা যাবে না। শুরুতে যদি বলা যেত, এখন আর বলা যাবে না। এটাকে বলতে হবে যে সরকারি ছাত্ররা আছে, কারণ এই সরকারের অন্যান্য সবারই তো সরকার এটা। এখানে বিএনপিরও অনেক ইনফ্লুয়েন্স এবং অনেক সে আছে, অন্যান্য দলের আছে, এবং আমলাদের আছে, এবং সিভিল সোসাইটির আছে, ছাত্রদেরও আছে, ছাত্রদের একটা স্টেক আছে। এর বাইরে ছাত্ররা যে রাজনীতিটা করছে, মানে অন্যান্য যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এই রাজনীতিটাকে আমি দেখি যে এটা হচ্ছে এই মুহূর্তে জনগণের যেটা ক্ষমতার বিরুদ্ধে, মানে আমাদের যে স্টাবলিশমেন্ট আছে, এটার বিরুদ্ধে জনগণের রাজনীতি। কারণ স্টাবলিশমেন্ট কিন্তু আগের ওই স্ট্যাটাস কোটা চায়, আর ছাত্ররা চাচ্ছে ওই স্ট্যাটাস কোটা বদলাতে একটা মোর ডেমোক্রেটিক অর্ডার করতে চাচ্ছে। তো সেখানে হচ্ছে স্টাবলিশমেন্টের সাথে কিন্তু এখন ছাত্রদেরকে লড়তে হচ্ছে। ছাত্রদেরকে আমার বিবেচনায় ওই দিক থেকে আপনাকে বলতে হবে ছাত্ররাই এখন বিরোধী দল। ছাত্ররাই বিরোধী দল, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? মানে ছাত্রদের সরকার আর এখন ছাত্ররাই হয়ে গেছে বিরোধী দল। ডাক্তার জাহিদুর রহমান, মানে মেসেজ আপনি যেটা তুষারকে বলেছেন সেটা আছে, ওভারল্যাপিং আছে। যেমন ধরে আমি রিসেন্ট এক্সাম্পল দিই, মানে এই ঘটনাগুলো হচ্ছে এবং তারা খুবই ছোট মানুষ, কিন্তু আবার একটাও সত্য, আপনি যখন রাজনীতির পাশে নামবেন বা আপনি যখন সরকারে যাবেন, ছোট মানুষ এটা দেখার কিছু নেই। যেমন ধরুন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ একটা স্ট্যাটাস দিয়েছেন 31 তারিখ নিয়ে, যে প্রোক্লেমেশন হবে সেটা নিয়ে। তো একজন উপদেষ্টা, সরকারের উপদেষ্টা, যেহেতু সরকার একটা ডিফারেন্ট এন্টিটি, এখানে একটা গ্রুপ অফ পিপল উনি ওদের সাথে ছিলেন, কারণ এখানে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবচেয়ে প্রমিনেন্ট ফেসগুলোর একজন জনাব আসিফ ছিলেন। কিন্তু উনি যখন স্ট্যাটাস দিচ্ছেন তখন মনে হচ্ছে কিন্তু এই যে ইন্টারঅ্যাকশনটা ওভাবে আছে। ছাত্রদের সংগঠনগুলোর যে দাবি, সেগুলোর দাবি অনেক সময় আমরা একো হতে দেখছি উপদেষ্টাদের মুখে। যেমন ধরুন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বলছে, দুই ছাত্র উপদেষ্টাও কিন্তু প্রচুর তথ্য আপনি পাবেন যে সে একই রকম মন্তব্য দিচ্ছে। ফলে এই পারসেপশনটা তৈরি হচ্ছে, এবং আমি এটা মনে করি এবং এই পারসেপশনটা তৈরি হয়ে গেছে। এটা নিয়ে এখন তারা কিভাবে ডিল করবেন এটা আসলে তাদের ব্যাপার। কারণ হলো সরকারের সাথে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি, যেটা তুষার বলেছেন, উইচ ইজ ভেরি রাইট, সেটা হলো আপনি যাবতীয় ব্যর্থতার দায়ভারও আপনার ঘাড়ে আসলে আসবে।
মানে খুব সফল সরকার হলে সেই সাফল্যের অংশ ইভেন সরকারের সাথে সম্পৃক্ত দল, যেগুলোকে আমরা কথ্য ভাষায় কিংস পার্টি বলি, সেটা শেয়ার করতে পারে। খুব সফল যদি সরকার হয়, সেটা মানে হতেই পারে যে সরকার এত ভালো চলছে, সো সে সরকার যে দল তৈরি করতে চাইছে সেই নির্বাচনে জিতে আসলে অনেক ভালো করবে। বিএনপিকে যে ক্ষমতায় থেকে তৈরি হয় কিংস দল, কিংস পার্টি বলা হয়, বিএনপি জিয়ার সময় অনেক বড় পার্টি হয়ে উঠেছে বলে আমি মনে করি না, কিন্তু হ্যাঁ ওটা তৈরি হয়েছে ওই সময়। কিন্তু পরবর্তীতে জিয়ার সরকারের সময় তিনি যা করেছেন সেই সুনামের লেগেসি, এবং আসলে বিএনপি রাজনৈতিক দল হয়ে উঠেছে এরশাদ বিরোধী আন্দোলনের সময়। তখন কিন্তু সে রাস্তায় ফাইট করেছে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে ফাইট করেছে, আর গত 15 বছরে তো নিরন্তর লড়াইয়ের হিস্ট্রি তার আছে। তো যেটা বলছিলাম যে সরকার যদি ভালো করে সেটা সুনাম যেমন পাবে, সরকার খারাপ করে সেই দুর্নামও আসলে তাদের থাকবে। একটা জিনিস আমি বারবার বলি এখানে, কিন্তু সরকারের ছত্রছায়ায় বেড়ে উঠলো, এই জায়গাটা থেকে কি বের হওয়া যাবে কিনা? যদি তারা সতর্ক থাকেন তাহলে যতটুকু সম্ভব মিনিমাইজ করা যাবে। তবে এইটা যদি মানে আমি এটা একটু আবার তাদের পক্ষে একটা কথা বলতে চাই। ধরুন 11-11 সময় ফেরদৌস আহমেদ কোরেশি বলে এক ভদ্রলোক কিংস পার্টি করতে চেয়েছেন। আমাদের তখন অনেকের মনে হচ্ছে যে উনি কে, আমরা পরে জানলাম, সরি আমি ওসব ওনাকে চিনতাম না, ওনার ছাত্র রাজনীতির লেগাসি আছে, কিন্তু বহু বছর কোথাও নাই, হঠাৎ করে এসে উনি দল করছেন। সেখানে এনাদের পার্টিটার ডিফারেন্ট জায়গা আছে, কারণ এরা আমাদের চেনা মুখ। আমরা জুলাই আগস্টের সময় তাকিয়ে থাকতাম ওরা কি করছেন, সো আমরা তাদের একটা যে ক্রেডিবিলিটি আছে এটা কিন্তু ঠিক অন্যদের মতো যে সরকারের সাথে যোগ হলে হাওয়ায় ভেসে যাবে ব্যাপারটা তা না, বাট এটার নেগেটিভ ইম্প্যাক্ট আছে। সেটার জন্য তাদের যেটা চেষ্টা করতে হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা প্রথম দিনেই একটা ভুল করেছেন সরকারে, তারা যাওয়াটা ভুল হয়েছে, এবং এখনও যখন ওনারা দল করছেন, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, 3 ছাত্র উপদেষ্টার আসলে দল থেকে বের হয়ে আসা উচিত। কারণ এর মধ্যে ফিসফাস আছে, আমি জানি না কথাটা সত্য কি মিথ্যা, ফিসফাস আছে, এবং ফিসফাসকে কিন্তু কগনিজেন্সে নিতে হয়। পলিটিক্সে পারসেপশন ম্যাটার্স, যে সরকারের দিক থেকে বিশেষ করে ছাত্র উপদেষ্টারা রাজনৈতিক দল যেটা হতে যাচ্ছে সেটার সাংগঠনিক প্রক্রিয়ায় তারা সাহায্য করছেন বা ইনভলভড আছেন। আমি আবারও বলছি, আমি দাবি করছি এটা সত্য, কিন্তু আমি ফিসফাস শুনছি। এই ফিসফাসগুলো কিন্তু ক্ষতিকর হয়, এবং শুধু এই 3 জনের বাইরেও যদি অন্য কোনো উপদেষ্টার কোনো মন্তব্য এমন দাঁড়ায় যে অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অবস্থান, সেটাও মানুষজন ইন্টারপ্রিট করবে যে তারা রেদার এনাদেরকে সাহায্য করতে চেয়েছে। সো সরকার একেবারে ডিটাচড হওয়া উচিত, এটা হলেও তাহলে আমার মনে হয় তাদেরকে ঠেকাতে পারবে, তাহলে ভালো হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের উনি যেটা ছাত্র শিবির নিয়ে বলেছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির এবং তাদের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। এই সবচেয়ে কার্যকর জায়গাটা নিয়ে একটি আলোচনা আছে, আপনি কি বলবেন? মানে ছাত্র শিবির তো গত 15 বছর মানে একটা দল হিসেবে, তার সংগঠন হিসেবে তাদের প্রতি অনেক অন্যায় করা হয়েছে, এবং তাদেরকে শিবির ট্যাগিং করে আপনার তাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে, এবং শিবির না এমন অনেককেও নির্যাতন করা হয়েছে। এখন সার্জিস যেটা বলেছেন আমি হয়তো ওইভাবে বলবো না, কিন্তু এটা ঠিক যে এবারের অভ্যুত্থানে ছাত্র শিবিরের একটা মানে তাদের একটা অংশগ্রহণ, তাদের অনেকে নিহত হয়েছে, প্রাণ দিয়েছে, এটা সত্যি, কিন্তু সবচেয়ে কার্যকর এরকম এখানে আপনি একটু দ্বিমত পোষণ করবেন। হ্যাঁ, এটা সার্জিস তার মতো করে বলতেই পারেন, কিন্তু সবচেয়ে কার্যকর আমার কাছে এরকম মনে হয় না। সবচেয়ে কার্যকর আসলে বাংলাদেশের সাধারণ ছাত্ররা করেছে। সবচেয়ে কার্যকর যদি আপনি বলেন তাহলে আসলে ছাত্রীদের কথা বলতে হবে, মেয়ে ছাত্র মানে যারা মেয়ে স্টুডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা বলতে হবে। তারা কিন্তু যখন ওই ব্লক রেডের সময়ে যখন কিনা ঢাকা ইউনিভার্সিটিকে একেবারে অবরুদ্ধ করে ফেলা হয়েছে, তখন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামতেন রাস্তায়, এই আন্দোলন আর কন্টিনিউ করতো কিনা সেই প্রশ্ন রাখা যায় আর কি। ফলে এবং আরেকটা জিনিস আমি বলি, যখন বিশেষ করে 17 জুলাইয়ের পর তো প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমরা নামতে দেখেছি, ওই যে বেল্টটা নর্থ সাউথ, ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট, তারা কিন্তু একটা যৌথ বিবৃতি দিয়েছিল, বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়েছিল, যখন কিনা ইন্টারনেট শাটডাউন ছিল, যে আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই। সেটা 18-19 তারিখের দিকে আমি তখন দেখেছিলাম, পত্রিকা ফলো করছিলাম, এখন আমি হয়তো খুঁজলে পাওয়া যাবে। ফলে ওদেরকে যদি আপনি এভাবে যদি আমরা রেকগনাইজ করি তাহলে ভালো হবে। কোনো একটা বিশেষ ছাত্র সংগঠনকে তাদের সবচেয়ে কার্যকর ভূমিকা ছিল এভাবে আমি বলবো না, কিন্তু সব ছাত্র সংগঠনই আসলে অংশগ্রহণ ছিল। বিশেষ করে সার্জিস আলমের আপনি যদি আজকে যেটা গণমাধ্যমে এসছে আপনি যদি পুরোটা পড়েন, ওখানে তাদের যে বুদ্ধি, তাদের পরামর্শ, এই জায়গাগুলোতে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন সার্জিস আলম। আপনি সেখানেও কি দ্বিমত পোষণ করবেন কি? সার্জিস তাদের কাছ থেকে বুদ্ধি পেয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমরা তো আমাদের বুদ্ধিতে চলেছি।
আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, এখন আমরা নিচ্ছি, ঠিক আছে। সুতরাং তিনি হয়তো ব্যক্তিগতভাবে তার যোগাযোগ ছিল কিনা সেটা তিনি বলতে পারবেন, কিন্তু ওরকম করে এমন না যে যারা এই ছাত্র শক্তির যারা ছিলেন নেতৃত্ব তাদের সাথে ছাত্র শিবিরের আলাদা করে কোনো যোগাযোগ ছিল, সকল ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ ছিল, সবার সাথে মিলেমিশেই তো তারা সিদ্ধান্তগুলো নিতেন। জি, আপনি একদম স্পষ্ট করলেন এই বিষয়টি যে সেটা তার একেবারেই ব্যক্তিগত মন্তব্য হতে পারে, আপনি এখানে দ্বিমত পোষণ করছেন। আরেকটি বিষয় আজকে এসেছে, এই মার্চ ফর ইউনিটির এই যে আপনাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যে আয়োজনটা হয়েছে সেখান থেকে সেটা বলা হচ্ছে যে মন্ত্রণালয়গুলোকে উদ্দেশ্য করে একজন বলেছেন যে মন্ত্রণালয়গুলো যদি ঠিকভাবে কাজ করতে না পারে তাহলে প্রয়োজনে পদত্যাগ করে বিপ্লবী সরকার গঠন করবার একটা আহ্বান জানিয়েছেন। এই জায়গাটা কি বলবেন? বিপ্লবী সরকার কথাটাও খুব মানে বাংলাদেশে ইদানিং শোনা যাচ্ছে। এখানে আমার টেকটা একটু ভিন্ন এই জায়গা থেকে যে যখন আমরা বিপ্লবী সরকার বলি তখন আমাদের মাথায় থাকে রুশ বিপ্লব, চীনের ওই সময়কার বিপ্লব, এগুলো অর্থাৎ একটা সমাজতান্ত্রিক বিপ্লবের মডেল মাথায় থাকে। কিন্তু আমরা কিন্তু একটা গণতন্ত্রের পথে আছি, মানে ফ্যাসিজম থেকে আমরা এখন গণতন্ত্রের দিকে আছি। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা যদি আমরা সম্পন্ন করতে পারি এটাও কিন্তু একটা বিপ্লব এবং একটা গণতান্ত্রিক বিপ্লব। এই যে রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এগুলোকে যদি আমরা সম্পন্ন করতে পারি তখন এটা একটা বিপ্লব সম্পন্ন হয়েছে বলা যাবে। আর বিপ্লবী সরকার বলতে ছাত্ররা যেটা বলতে চায় আমার কাছে মনে হয় তার পর্যন্ত কি তাহলে গণ অভ্যুত্থানই বলবেন, যেটা ডাক্তার জাহিদুর রহমান শুরুতেই বলছিলেন যে অনেকে সরে এসেছেন বিপ্লব বলে আবার গণ অভ্যুত্থান, এগুলো তো টার্মিনোলজি। হ্যাঁ, বিপ্লব বলে কতগুলো জিনিস আমরা দেখতে চাই, সেক্ষেত্রে হয়তো মেলে কিনা। কিন্তু ধরেন বিপ্লবী সরকার গঠন করুন এটা যেমন ছাত্ররা বলে, আমি ট্রাস্ট মি আমার মনে হয় যে তারা বোঝাতে চায় এমন একটা সরকার যার কোনো দ্বিধা নাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকারভাবে স্পষ্ট করলেন এবং মোটামুটি শেষের দিকে চলে এসেছি। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে শুনে হয়তো আজকে আমি শেষ করব। আমি ছোট্ট একটা জিনিস ধরতে চাই, সেটা হলো জনাব সার্জিস যেটা বলছে সবচেয়ে মানে এই মুভমেন্টে কে সবচেয়ে কিছু করেছে, কে সবচেয়ে বেশি করেছে, কে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বা কিছু, এগুলো আমাদের ইতিহাসের হাতে ছেড়ে দেওয়া দরকার। আমি খেয়াল করেছি আমাদের রিসেন্ট অতীতে আমাদের সবচেয়ে বড় সংকট হয়েছে আসলে এটাকে ভিত্তি করে। আমরা ক্লেম করতে শুরু করেছি যে মুভমেন্টটার আমি কতটুকু করেছি, আরেকজন কতটুকু করেনি। আমরা খোঁচা দিচ্ছি পরস্পরকে, আপনি তো ওই সময় পারেন নাই, আপনি তো আবার এত কথা বলছেন। এই জিনিসটা একটা খুব বাজে চর্চা, আমরা যেন এটা বাদ দেই। ইতিহাসে বেরিয়ে আসবে এবং এখন যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আমাদের হাতে আছে। এইটা নিয়ে কেউ যদি রিসার্চ করতে চায়, ইতিহাস অনেক পরে লেখা হয়, জেনুইন ইতিহাস। আজকে আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত আছি বলে মানে বলাই হয় যে 2 জেনারেশনের পর ছাড়া জেনুইন ইতিহাস আসলে তৈরি হয় না। আর আমরা যারা এইগুলো দেখেছি, মানে কোনো ইনভলভমেন্ট না, দেখাটাও এক ধরনের ইনভলভমেন্ট, আমাদের কগনিটিভ বায়াস কাজ করবে এবং এই ধরনের মন্তব্য আসলে কোনোভাবেই উচিত না, অ্যাভয়েড করা ভালো। যদি কেউ হয়েও থাকেন, যদি কেউ তাত্ত্বিকভাবে বলছে, কেউ যদি ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট থেকেও থাকেন, এটা বলা ঠিক হয় না। কেউ যদি সবচেয়ে বেশি পারফর্ম করেও থাকেন, ঠিক হয় না, এটার কোনো প্রয়োজন নাই। আমরা সবাই মিলে সবাই তার জায়গা থেকে, ধরুন রেমিটেন্স যারা পাঠান, মানে আমরা আলাপে আনি না, তারা ঘোষণা দিয়ে রেমিটেন্স কিন্তু কমিয়ে দিয়েছিলেন, ওটারও চাপ আছে। প্রত্যেকে তার উনি দেশে নাই, উনি ওখানে কতগুলো প্রবাসে কতগুলো মুভমেন্ট হয়েছে, ইউএইতে শাস্তি হয়েছে, সেটা আমাদের প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে অনুরোধ করে শাস্তি থেকে মুক্ত। ওনারা ইউএতে থেকে জানেন না যে ওনারা এটার মাসুল কি হতে পারে, 10 বছরের জেল হয়েছে, যাবজ্জীবন হয়েছে, এই ঝুঁকি জেনে। এবং ওইসব দেশে কিন্তু এসবের প্রভাব এটা হয় জানেন, ওই মানুষগুলো করেছিলেন। তো সেরকম কত জায়গায় কত স্টোরি। সেজন্য আমার মনে হয় এই ধরনের বাক্য ব্যবহার করার ব্যাপারে সতর্ক থাকা দরকার আমাদের সবার। তাহলে এরকম ক্লেম করা কিংবা মন্তব্য করা থেকে বিরত থাকবার ব্যাপারে আপনারা বললেন। আজকের আয়োজন এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান আপনাকে, সারোয়ার তুষার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে থাকবার জন্য। আমরা অন্য কোনো প্রসঙ্গে আবারও ফিরব আপনার মত অনুষ্ঠানে, আপনাদের মতের প্রতিফলন ঘটাতে। প্রতি সপ্তাহে শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত রাত ঠিক 10টায় প্রচারিত হয় আপনার মত এই অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়।